সব কিছু। একটি প্রতিষ্ঠানে যেসব শ্রমিক যারা শ্রম দেন তারা একটা সম্মানজনক মজুরি তাদের প্রয়োজন তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য। দ্বিতীয়ত হলো যে তাদের সুরক্ষা, একটি কর্মপরিবেশ যেখানে সেফটি এবং সিকিউরিটি এনশিওর্ড হবে, সেই বিষয়গুলো সুরক্ষার দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন মালিক পক্ষ এবং যারা পরিচালনা করেন তাদের উপরে। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের দেশে বড় বড় দুর্ঘটনা ঘটেছে, অনেকে উল্লেখ করেছেন রানাঘাটের কথা, যেখানে একটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়ে অসংখ্য মানুষ নির্মমভাবে সেখানে শ্রমিক এবং কর্মচারী যারা ছিলেন তারা নিহত হয়েছেন। তাজরিন গার্মেন্টস বলে একটি গার্মেন্টস ছিল যেখানে আগুনে পড়ে অনেক শ্রমিক ভাইরা সেখানে নিহত হয়েছে। আমার মনে পড়ে বাংলাদেশে প্রথম যে ভবন কলাপস করে সেটি হলো আশুলিয়াতে, এবং সেই ভবনটি যখন কলাপস করে তখন আমি সেখানে গিয়েছিলাম এবং আমি দেখেছি যে পুরো ভবনটি একেবারে একটির উপর একটি, মানে প্রত্যেকটা ভবন একেবারে পুরোপুরি কলাপস হয়ে একটির উপর আরেকটি ফ্লোর সেখানে পড়ে গেছে। সেটির কারণ ছিল যে যতটুকু লোড বেয়ার করার কথা 6তলা ভবনের অনুমোদন নিয়ে সেটা 9তলা ভবন করা হয়েছে। সেই গার্মেন্টসের নাম ছিল স্পেকট্রাম গার্মেন্টস। আপনারা অনেকেই সে নামও হয়তো শোনেন নাই, কিন্তু এটি 2000 সম্ভবত 4-5-এর দিকের ঘটনা। আমি একটানা কয়েকদিন সেখানে 7 দিন সব কমপক্ষে আমি সেখানে ছিলাম। সেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সবাই ছিল, সবাই মিলে আমরা সেখানে কাজ করেছিলাম। আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো ফিনিক্স ভবন তেজগাঁয়ে, সেখানেও একটি কলাপস হয়েছিল ভবন, সেখানে আমরা গিয়েছিলাম। তো শ্রম ঘন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি অগ্রগণ্যতা যারা দিতে ব্যর্থ হয়েছেন তারা সেই সব দুর্ঘটনার জন্য আসামি হয়েছেন। বিচার সেখানে বিভিন্ন সময়ে বিচার হয়েছে, বর্তমানে চলমান রয়েছে। আমরা সুবিচার প্রার্থনা করি। এইসব শ্রমিকদের যারা একটি স্বাভাবিক এবং একটি সম্মানজনক জীবনযাপনের জন্য এইসব প্রতিষ্ঠানে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, সরকার তাদের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের যে নিহত আহত পরিবারদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বিচারের যে অংশটুকু বাকি রয়েছে সেটি দ্রুত সম্পন্ন করার জন্য আমি বিচার বিভাগের প্রতি এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিচারিক প্রক্রিয়ার সাথে তাদের প্রতি আমরা 2015 সালের পরে কোনো পে স্কেল আমরা পাই নাই। আজকে 2025 সাল, নিয়ম হলো 5 বছর পর পর পে স্কেল দেয়া। আজকে রাষ্ট্রকে যারা দেউলিয়া করেছেন তাদের দেউলিয়াতের কারণে, তাদের এই অসৎ কর্মের কারণে আজকে সরকারি কর্মচারীরা পর্যন্ত আজকে তাদের পে স্কেল পাচ্ছে না। তো আজকে এই জন্যেই আমি মনে করি সিটি কর্পোরেশনের যারা কথা বলেছেন তাদের সাথে আমি একত্রতা ঘোষণা করছি। তবে মূল কথা হলো যে রাষ্ট্র যদি সমৃদ্ধ হয় সবাই সমৃদ্ধ হবে, রাষ্ট্র রুগ্ন হলে সবাই রুগ্ন হতে বাধ্য। আজকে স্থানীয় সরকার যে বাজেট প্রণয়ন করে সেই বাজেটটি কোথা থেকে আসে? সেই বাজেটটি আসে হলো সরকার যেভাবে বাজেট সৃষ্টি করেন। আজকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, তারা যে ইনকাম ট্যাক্স, ভ্যাট অথবা কাস্টমস ডিউটি, এক্সাইজ অথবা এর বাইরে যেসব নন এনবিআর ট্যাক্স বা নন ট্যাক্স রেভিনিউ রয়েছে সেগুলোই তো সোর্স। এর বাইরে আপনারা জানেন যে বাইরে থেকে আগে আমরা অনুদান পেতাম, এখন আসলে ইনফ্যাক্ট আমাদের কোনো অনুদান নাই বললে চলে। আমরা অনেক ক্ষেত্রে বাজেট সহায়তার জন্য আইএমএফ থেকে বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে থাকি। আমরা যদি আজকে আমরা যে একেবারে এলডিসি ভুক্ত কান্ট্রি অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রিজের একজন প্রতিনিধি, আমরা যে উন্নয়নশীল দেশে আমরা 2026 সালে যদি আমরা গ্র্যাজুয়েটেড হই তখন কিন্তু আমরা যেসব সুবিধা পাচ্ছি আজকে সেই সব সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। আপনারা জানেন, একটু বুঝতে হবে, ডিউটি ফ্রি কোটা ফ্রি বলে একটি বিষয় আছে যেটি আমাদের বাজার অ্যাক্সেস তৈরি করে ইউরোপের মার্কেটে এবং সারা পৃথিবীর মার্কেটে, সেটি কিন্তু বন্ধ হবে। আমরা যদি গ্র্যাজুয়েটেড হই তাহলে আমাদের সেখানে জিএসটি বা জিএসটি প্লাস যে সুবিধাগুলো আছে
সেগুলো প্রত্যাহার হবে। আমরা যে কনসেশনাল যে লোন পাই, অর্থাৎ একেবারে ন্যূনতম সুদের ভিত্তিতে যে লোন আমরা পেয়ে থাকি এখন, সেই লোনটি আমরা আর পাবো না। বাস্তবে আমাদের দেশে যে উন্নয়ন যেটি প্রয়োজন এবং আমাদের অবস্থান নির্ধারণ করা প্রয়োজন, সেই অবস্থান নির্ধারণ করলেই আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু অগ্রসর হয়েছি, কতটুকু পেছনে আছি। তো সুতরাং সেক্ষেত্রে কোনো মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে আমাদের দেশের এবং দেশের স্বাস্থ্যের অবস্থান নির্ধারণ করা হলে সেটি ভুল হবে। সেই জন্য আমি বলেছি এই বিষয়গুলো রিভিউ করার জন্য। আজকে আমরা মনে করি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সততার সাথে কাজ করে যাচ্ছেন এবং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সরকারের প্রতি আপনারা সহযোগিতার হাত প্রসারিত করেন এবং পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে, প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার আমরা আশা করছি আসবে, সামনে সেই প্রকৃত নির্বাচিত সরকারকেও, গণতান্ত্রিক সরকারকেও যদি গণতান্ত্রিক আচরণ তারা বজায় রাখে, আমাদের বাংলাদেশের ভাগ্য উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র। আমরা মনে করি রাষ্ট্র ব্যবস্থায় যে শ্রেণী বৈষম্য, শ্রেণী বিভেদ, শ্রেণী চেতনা অথবা ক্লাস একটি অ্যাটিটিউড রয়েছে, সেটি থেকে বের হতে হবে। আমাদের এদেশের সকল মানুষ দেশের নাগরিক, তাদের মর্যাদা সমান। আপনার অবস্থানগত কারণে আপনি এক ধরনের কর্ম করেন, আর একজনের অবস্থানগত কারণে আরেকজন আরেকটি কর্ম করেন। যিনি একেবারেই সাধারণ কর্ম করেন, সেই কাজটিও আপনি হয়তো করতে পারবেন না, কারণ আপনার সেই জায়গায় আপনার কোনো এক্সপার্টাইজ নাই। একটি গার্মেন্টস, একটি ফ্যাক্টরিতে যারা যেসব সাধারণ শ্রমিক কাজ করেন, সেই কাজটিও আসলে আমাদের এখানে যারা আমরা উপরে মঞ্চে বসে আছি তাদের পক্ষেও করা সম্ভব নয়। সুতরাং সম্মানের একচ্ছত্র দাবিদার কেউ নয়, সম্মানিত তিনিই হবেন যিনি সৎ পন্থায় জীবিকা উপার্জন করেন, তিনিই একমাত্র সম্মানিত হবেন বলে আমরা বিশ্বাস করি। যার দক্ষতা রয়েছে, সততা রয়েছে, দেশপ্রেম রয়েছে, তিনি দেশের যে অবস্থানেই থাকুন না কেন তিনি সম্মানিত নাগরিক। আর যারা আজকে দেশকে ফাঁকা করে, দেশকে ধ্বংস করে বাইরে যে যারা 5 তারকা বা 7 তারকা হোটেলেও কেউ কেউ বসবাস করছেন, তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি। এবং এদেশের মানুষের রক্ত শোষণ করে যারা বিদেশে যে বিলাসী জীবন যাপন করছেন, তাদের প্রতি আমাদের সকল জনগণের পক্ষ থেকে, শ্রমিক এবং জনতার পক্ষ থেকে তাদের প্রতি আমরা অভিশাপ বর্ষণ করছি। আমরা মনে করি ভবিষ্যতে যারা শাসকের চেয়ারে বসবেন, বিষয়টি খেয়াল রাখবেন, জনগণ এবং জনগণের সম্মিলিত শক্তির কাছে আপনারা পরাভূত হতে বাধ্য। এবং আমরা মনে করি সৎ শাসক এবং সততার উপরে দাঁড়িয়ে থাকা জনগোষ্ঠীর উপরে মহান আল্লাহ তাআলার রহমত থাকে এবং উনি সবকিছুই দেখেন, শোনেন, বিচার করেন এবং উনি সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। সেটাই হচ্ছে সেফটির বিষয়। এই জিনিসগুলো আমাদের দেশে নর্মালি নেই। যেমন আমরা যদি আমাদের অফিসের ক্ষেত্রে বুঝাই, সেফটি বলতে আমরা শুধুমাত্র অগ্নি নিরাপদ ব্যবস্থাকে বুঝে থাকি, যে আমি একটু অগ্নি নিরাপদ ব্যবস্থা রাখলাম, এটা একটা সেফটির ব্যবস্থা। সেই সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, যে আমরা অগ্নি নিরাপদ যদি কোনো দুর্ঘটনা হয়, ভূমিকম্প প্রবণ অঞ্চল সিলেট, এখানে কিভাবে মানুষ দ্রুত বহুতল ভবন থেকে নেমে যাবে, এইগুলো সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই। শুধু এটা শ্রমিকদের বিষয় নয়, সাধারণ জনগণের বিষয়ে এতে জড়িত রয়েছে। আর আমরা, স্যার বলে গেছেন যে আমরা সকলেই শ্রমিক, কেউ হয়তো কায়িক শ্রম করে, কেউ বুদ্ধিভিত্তিক শ্রম করে। সেই হিসাবে এই শ্রম পরিবারের বৃহৎ একটা শ্রম পরিবারের আমরা অংশ। আজকের এই শ্রম দিবসকে আমরা সার্থকভাবে পালন করার জন্য যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন, সেই সাথে আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের পরবর্তী একটা অংশ রয়েছে, যে আমাদের জাতীয় যে অনুষ্ঠানটি বাংলাদেশ তিব্বতী সম্মেলন কেন্দ্রে হচ্ছে, সেখানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তব্যটা সরাসরি শুনবো, তারপর আমরা এখান থেকে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।